নমস্কার, আমি পায়েল। আর পায়েলের গল্পের গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, শারীরিক কোনো একটা খুঁত জীবনকে কতটা দুর্বিষহ করে তুলতে পারে কখনো ভেবেছেন? অনেকেই হয়তো বলবেন, শারীরিক খুঁত আসলে কোনো ব্যাপারই নয়, মনের জোরটাই আলাদা, গুণ থাকলে সব খুঁত থেকে যায়। কিন্তু বাস্তবে কি আদৌ তা হয়? তাহলে আজকের গল্পটা শুনুন, বুঝতে পারবেন কেন এই কথাগুলো বললাম। আজ আপনাদের শোনাবো রবীন্দ্রনাথ মৈত্রের লেখা গল্প টেরা। শুরু করছি আজকের গল্প পাঠ। বছর 16 আগেকার কথা। 43 নম্বরের কলেজ মেস। সারা রাত্রি অভিনয় দর্শনে রক্তচক্ষু রামহরিবাবু সকালবেলায় ডাকের চিঠিখানা খুলিয়াই চিৎকার করিয়া উঠিলেন, হুররে! পাশের ঘরে দিগম্বরবাবু মুক্তারি পরীক্ষার নোট মুখস্থ করিতেছিলেন। ছুটি আসিয়া জিজ্ঞাসা করিলেন, কি ব্যাপার? সুখবর হে সুখবর, গৃহিণী। খাওয়াও তাহলে, ছেলে হয়েছে? রামহরিবাবু আর একবার চিৎকার করিয়া উঠিলেন, পুত্র নয় হে, কন্যা, তবু খাওয়াবো। ছেলে মেয়ের কোনো তফাৎ নেই আমার কাছে। মিছির মিছির ঠাকুর আসিল এবং হুকুম পাইয়া মোড়ের সন্দেশের দোকানে চলিয়া গেল। আধ ঘন্টার পর মেস শুদ্ধ লোক নবজাতার কল্যাণ কামনা করিয়া পান চিবাইতে চিপাইতে নিজ নিজ কামরায় প্রস্থান করিলেন। রামহরিবাবু তখন চিঠিখানা একবার ভালো করিয়া পড়িয়া দেখিলেন। মেয়ের রং ফর্সা, তবে একটু টেরা। রামহরিবাবু শ্যামা মোদির গলির স্ত্রী স্বাধীনতা প্রচারিণী সভার সদস্য ছিলেন। এ সংবাদে দমিলেন না, হাসিয়া কহিলেন, তা হোক, গুণে সব থাকবে। লেখাপড়া গান বাজনাতে এমন তালিম করে তুলব মেয়েকে। ভাবিতে ভাবিতে উঠিয়া বউবাজারের একটি বাদ্যযন্ত্রের দোকানে ছোট সেতারের কত দাম পড়িতে পারে সেটা শুদ্ধ তখনই জানিয়া আসিলেন। স্ত্রী শিক্ষা প্রচার ছাড়া আরেকটি লক্ষ্য রামহরিবাবুর ছিল, সেটা নিতান্ত ব্যক্তিগত। আইন পাশ করিয়া হাইকোর্টে ওকালতি করিবেন। কিন্তু দৈব বিড়ম্বনায় বার তিনেক বিয়ে ফেল করিয়া সগ্রাম তেতুলিয়া হাই স্কুলে 3rd মাস্টারিতে ভর্তি হইলেন। মাসিক বেতন 30 টাকার সিকি পরিমাণ কন্যার শিক্ষার জন্য ব্যয় বরাদ্দ করিলেন। কিন্তু রামহরিবাবুকে আদর্শ ভ্রষ্ট করিতে পারিলেন না। প্রথম প্রথম রঙিন ছবির বই, ক্রমে ক্রমে ছবি আঁকিবার সরঞ্জাম ও একটি ছোট সেতার সমস্তই কন্যাকে যোগাইলেন। গৃহিণী রুখিয়া কহিলেন, ও ছাইপাশগুলো দিয়ে কি হবে, তার চেয়ে। রামহরিবাবু কহিলেন, সে ভাবনা আমার আছে। গৃহিণী অতঃপর আর কিছু কহিলেন না। 12 বৎসর বয়সের বীণা সেতার বাজায়। রামহরিবাবু চক্ষু মুদিয়া শোনেন, আর গৃহিণী রন্ধনশালায় ডাল সিদ্ধ করিতে বসিয়া কন্যার ভবিষ্যৎ ভাবিয়া আতঙ্কিত হইতে থাকেন। ভাবিতে ভাবিতেই বীণার বয়স 13 কোঠায় গিয়া পৌঁছিল। গৃহিণী আর স্থির থাকিতে পারিলেন না। তাহার মাতামহের শ্বশুর বংশ পুরুষানুক্রমে পণ্ডিত, সে ছোঁয়াচ গৃহিণীরও লাগিয়াছিল। একদিন স্পষ্টই রামহরিবাবুকে কহিলেন, এইবার মেয়ে পার করবার ব্যবস্থা করো, আমি বেঁচে থাকিতে আমার বাপ ঠাকুরদা নরকে পচবে। রামহরিবাবু শুদ্ধ কহিলেন, সে হবে, কিন্তু সে বিষয়ে তাহার বিন্দুমাত্র ব্যস্ততা দেখা গেল না। গৃহিণী ব্যস্ত হইয়া উঠিলেন। রামহরিবাবুকে অনেক কহিয়া দিন কয়েক ছুটি লওয়াইয়া পাত্রের সন্ধানে পাঠাইলেন। রামহরিবাবু 17 জায়গা ঘুরিয়া বাড়ি আসিয়া পাত্রমণ্ডলীর নাম ধাম গাই গোত্র ও সেই সঙ্গে কন্যা গ্রহণের পারিশ্রমিকের অঙ্ক সমস্ত এক তালিকাভুক্ত করিয়া গৃহিণীর সম্মুখে ফেলিয়া দিয়া কহিলেন, যা হয় করো। গৃহিণী মেয়ে দেখার দিন স্থির করিয়া পত্র লিখিতে বসিলেন।
মঙ্গলহাটির ভরচাজ বাড়ি হইতে পাত্রের মাতুল আসিয়া কন্যার বিশেষ প্রশংসা করিয়া জলযোগান্তে ফিরিয়া গেলেন। বাড়ি গিয়া মেয়েদের সঙ্গে পরামর্শ করিয়া পত্র দিবেন। শিবতলায় রায়বাড়ির লোক মেয়ে দেখিয়া গেল, পাকা কথা হইল না। বাঁশকুড়ুলের চৌধুরী বাড়ি হইতে পাত্র স্বয়ং বন্ধু বান্ধব সহ দেখিতে আসিল। বাজনা শুনিয়া মৃদু স্বরে একটু বাহবাও দিয়া গেল। রামহরিবাবু গোপনে পাত্রকে জিজ্ঞাসা করিলেন, বাবাজি তাহলে? ছেলেটি বিনয়ী, মাথা নিচু করিয়া কহিল, আগে মা সব আপনাকে লিখবেন, আমি ফিরে গিয়েই তাকে বলবো। এই রূপে রামহরিবাবু কিছুদিনের মতো উৎপাত হইতে রক্ষা পাইলেন। এদিকে গৃহিণী দিন কয়েক তাহার ভবিষ্যৎ জামাতৃবর্গের অভিভাবকগণের পত্রের প্রতীক্ষা করিয়া তাহার পর জোড়া পোস্টকার্ড লেখা আরম্ভ করিলেন। ক্রমে ক্রমে জবাব আসিতে লাগিল। মঙ্গলহাটির পাত্রের পিতার অসুখ, শিবতলার পাত্রের পরীক্ষার বৎসর ইত্যাদি। বাঁশকুড়ুল হইতে যে পত্রখানি আসিল সেটা একটু স্পষ্ট। পাত্রের মাতা লিখিয়াছেন, কন্যাটি টেরা, ছেলের পছন্দ হয় নাই। পত্র পাইয়া গৃহিণী খেপিয়া উঠিলেন। চিঠিখানা হাতে করিয়া যেখানে রামহরিবাবু বসিয়া বিনা সেতার বাজনা শুনিতেছিলেন সেখানে গিয়াই উপস্থিত হইয়া কহিলেন, কেমন হলো তো? গুণে সব ঢকবে না, দেখো। বলিয়া রামহরিবাবু নাকের ডগায় চিঠিখানা ছুঁড়িয়া ফেলিয়া কন্যার দিকে ফিরিয়া কহিলেন, যে রূপের ছিরি তার আবার গান বাজনা, যা ঘুটে দিকে যা। বিনা সেতার রাখিয়া নীরবে উঠিয়া গেল। ইহার পর পিতা ও মাতার কি কথাবার্তা হইল তাহা বিনা শুনিতে পাইল না, কিন্তু সমস্ত দিন ধরিয়া মাতা অবিরত বলিতে লাগিলেন, আহা রূপ, চোখ নয় তো নাটার বিচি। মাতা দ্বিপ্রহরে ঘুমাইতেছিলেন। সেই অবসরে বিনা আরশি লইয়া বসিল। এতদিন চোখে পড়ে নাই, আজ দেখিল বাস্তবিকই ডান চোখটা অত্যন্ত টেরা। নিজের মুখ আরশিতে দেখিতে নিজেরই লজ্জা করিতে লাগিল। নানা রকম আরশি ধরিয়া দেখিল, কোনো দিক হইতেই মুখখানিকে সুশ্রী দেখা গেল না। তখন আরশি ফেলিয়া দুই হাতে মুখ ঢাকিয়া বেচারি বসিয়া রহিল। সেই দিন হইতেই বিনার বয়স যেন সহসা বাড়িয়া গেল। পিতা স্কুল হইতে ফিরিয়া আসিয়া যখন ডাকিলেন তখন সে তাড়াতাড়ি জলের ঘটি লইয়া আসিল বটে, কিন্তু তাহার মুখের দিকে চাহিতে পারিল না। রামহরিবাবু কন্যার ভাবান্তর লক্ষ্য করিলেন, কথা কহিলেন না। এদিকে গৃহিণীর পিতৃপুরুষকে নরকের দিকে আরো কয়েক পা অগ্রসর করাইয়া দিয়া আরো 2 বৎসর চলিয়া গেল। ইতিমধ্যে বিনার প্রকৃতিতে একটি বিশেষ পরিবর্তন দেখা গেল। সে মুখ নিচু করিয়া কথা বলা আরম্ভ করিল। বাধ্য হইয়া কখনো মুখ তুলিতে গেলে চোখের পাতা আপনা হইতেই মুদিয়া আসে, পাছে কেহ টেরা চোখটি দেখিয়া ফেলে। রামহরিবাবুর অবসর ছিল না। ছুটি হইলে গৃহিণীর তাগিদে সম্ভব অসম্ভব পাত্রের সন্ধানে গ্রাম গ্রামান্তরে ছুটিয়া বেড়াইতেন। ফিরিয়া আসিয়া আবার সেই স্কুলের কাজ। সাহস করিয়ার বিনার বাজনা শুনিতেও চাহিতেন না। সেতারের ঝংকারের সঙ্গে সঙ্গে গৃহিণীও ঝংকার দিয়া উঠিতেন। বিনাও সেতার ফেলিয়া উঠিয়া যাইত। মাঝে মাঝে সম্ভাবিত কোনো পাত্র আসিলে সেদিন আর বিনার লাঞ্ছনার অবধি থাকিত না। তাহার চোখের সহিত নাটার বিচি হইতে আরম্ভ করিয়া পৃথিবীর যাবতীয় গোলাকার বস্তুর তুলনা চলিতে থাকিত, এবং কোনো মতে বিদায় হইয়া গেলেই যে পিতামাতার পিতৃপুরুষ নরক হইতে পরিত্রাণ পাইতে পারেন তাহাও বিনা মর্মে মর্মে উপলব্ধি করিত। সেদিন গৃহিণীর মেজাজ অত্যন্ত রুক্ষ ছিল। প্রভাতে নূতন একটি পাত্রের অভিভাবক মেয়ে দেখিয়া যাইবার সময় স্পষ্ট ভাষায় মেয়ে না পছন্দ করিয়া গিয়াছেন, হেতু মেয়েটি টেরা। রীতি অনুযায়ী বিনা লাঞ্ছনার অবধি রহিল না। সমস্ত দিন না খাইয়া বিনা বিছানায় পড়িয়া রহিল।
রামহরিবাবু স্কুল হইতে ফিরিয়া নিতান্ত উদাসীনভাবে দাওয়ায় বসিয়া তামাক টানিতেছিলেন। এদিকে গৃহিণীর কণ্ঠস্বর ক্রমেই বাড়িতেছিল। ঠিক এমনই সময় অঙ্গনে নূতন একটি লোকের আবির্ভাব হইল। আগন্তুককে দেখিয়াই গৃহিণীর স্বর অকস্মাৎ খাদে নামিয়া আসিল। তিনি প্রশ্ন করিলেন, এসো বাবা এসো, কতদিন দেখিনি তোমাকে, ভালো ছিলে তো? আগন্তুক গৃহিণীর পায়ের ধুলা লইয়া কহিল, একরকম ছিলাম মাসিমা, আপনারা আছেন কেমন? মাস্টার মশাই কোথা? রামহরিবাবু গলার আওয়াজ পাইয়া উঠিয়া বসিলেন। কে? সুকুমার? এসো বসো এখানটায়। তাই ভাবছিলাম গরমের ছুটিটা গেল, এলে না। শহরে গিয়ে ভুলেই গেলে বুঝি আমাদের। সুকুমার বাপড়ি একটু ঝাঁকাইয়া কহিল, ভুলতে পারি আপনাদের মাস্টার মশাই? যে স্নেহ মমতা পেয়েছি আপনাদের কাছে তা কি ভুলবার? বিনা কই আছে কেমন সে? রামহরিবাবু না ডাকিতেই বিনা ধীরে ধীরে আসিয়া সুকুমারকে প্রণাম করিয়া দাঁড়াইল। রামহরিবাবু নানা বিষয়ে কন্যাকে শিক্ষা দিতেছিলেন, সুকুমার জানিত। কুশল প্রশ্নের পর সুকুমার জিজ্ঞাসা করিল, এখন কি শিখছ বিনা? বিনা মৃদুস্বরে কহিল, সেটা শিখছি। সুকুমার উৎসাহিত হইয়া কহিল, দুর্ভাগা দেশ, ঘরে ঘরে যদি তোমার মতো বিনা জন্মাত তবে। কথাগুলি বিনার বড় মিষ্ট লাগিল। সমস্ত দিন তিরস্কার শোনার পর সুকুমারের এই স্নিগ্ধ কথা কয়টি শুনিয়া তাহার চোখে জল আসিল। সে মুখ ফিরাইয়া চলিয়া গেল। কিছুকাল নানা কথার পর সুকুমার উঠিয়া গেল এবং যাইবার সময় বিনাকে উদ্দেশ্য করিয়া কহিয়া গেল যে কাল বৈকালে সে সেতার শুনিতে আসিবে। পাশের গ্রামের তালুকদারের একমাত্র পুত্র সুকুমার যখন তেঁতুলিয়া স্কুলে পড়িত তখন রামহরিবাবুর বাড়িতে এসে একরূপ প্রত্যহের অতিথি ছিল। তাহার পর পাশ করিয়া কলিকাতায় পড়িতে আসিলেই সে রামহরিবাবুর সহিত দেখা করিয়া যাইত। গত বৎসর দেশে আসে নাই। দেশের ঘুমন্ত অন্তর্লক্ষ্মীকে জাগাইবার জন্য জনা কয়েক বন্ধু মিলিয়া জাগ্রত যৌবন সমিতি নামে একটি সমিতি গড়িয়াছিল। তাহারই কাজে সে ব্যস্ত ছিল। এই সমিতির স্থানীয় একটি শাখা স্থাপনের উদ্দেশ্যেই সম্প্রতি দেশে আসিয়াছে। পরদিন যথাসময়ে সুকুমার আসিয়া উপস্থিত হইল। তাহার বগলে জাগ্রত যৌবন সমিতির এক গাদা ছাপা ইস্তাহার। সুকুমার বসিতেই রামহরিবাবু নিজের দুঃখ কাহিনী বলিতে আরম্ভ করিলেন। বলা বাহুল্য, প্রসঙ্গের মূল বিষয় বিনার বিবাহ। বিবাহের প্রসঙ্গ, সেই সঙ্গে রামহরিবাবুর মুখে কন্যার গুণ ব্যাখ্যান শুনিতেই বিনার মা আসিয়া উপস্থিত হইয়া কহিলেন, রূপেই যে সব গুণ খেয়েছে। তুমি তো বাবা কলকাতায় থাকো, একটা যেমন তেমন দেখে শুনে মেয়েটাকে পার করে দাও। সুকুমার কহিল, সে কি মাসিমা, যেমন তেমন ছেলে কি হবে? তবে ওর যোগ্য ছেলে আমি দেখব, আপনি ব্যস্ত হবেন না। গৃহিণী চলিয়া গেলেন। যাইবার সময় কহিলেন, ওর যোগ্য ছেলে ত্রিভুবনে জন্মায়নি, অমন ডানা কাটা পড়েই। রামহরিবাবু কহিলেন, শুনছ? গঞ্জনা শুনে শুনে মেয়েটা একেবারে মুষড়ে গেল। এখন লজ্জায় কারোর সামনে বেরোতেই চায় না। তুমি একটু ডেকে। আচ্ছা, তা করব। বিনা কই? সুকুমার জিজ্ঞাসা করিল। রামহরিবাবু ডাকিলেন। বিনা তাহার পড়ার ঘরে বসিয়া আহ্বানেরই অপেক্ষা করিতেছিল। ধীরে ধীরে একখানা বই হাতে করিয়া আসিয়া উপস্থিত হইল। রামহরিবাবু কহিলেন, সুকুমারকে একটু বাজনা শুনিয়ে দে। বাজনা শুনিয়া সুকুমার অবাক হইয়া গেল। জিজ্ঞাসা করিল, বাজনা কে শিখালো বিনা? বিনা মুখ না তুলিয়াই বলিল, নিজেই শিখেছি। রামহরিবাবু কহিলেন, মাস্টার রাখবার পয়সা কোথায় বাবা? তা নইলে ইচ্ছা ছিল মেয়েটাকে ইংরাজি আর সংস্কৃতের সঙ্গে সঙ্গে ভারতের সব চলতি ভাষা একটু একটু শেখাই। তা জানো তো,
উত্থায় হৃদি লিয়ন্তে। সুকুমার কহিল, আমি বাজনা শুনে অবাক হয়ে গিয়েছি মাস্টার মশাই। ভাবছি শুধু শিক্ষার সুযোগ থাকলে বীণা কি হতে পারত। কথা শুনিয়া বীণা তাহার পড়ার ঘরে ঢুকিল। সুকুমার একবার অপাঙ্গে তরুণীর দিকে চাহিয়া হতভাগ্য দেশের মুক্তির জন্য বীণার ন্যায় নারীর সাহায্য কতখানি প্রয়োজন তাহা পল্লবিত ভাষায় উচ্ছ্বাসের সহিত কহিয়া গেল। রামহরিবাবু শুনিয়া সুকুমারের মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া কহিলেন, দীর্ঘজীবী হও বাবা, দেশের মুখ উজ্জ্বল করো। পড়ার ঘরে দরজার আড়ালে বীণা দাঁড়াইয়াছিল। সুকুমারের কথাগুলিতে সে যেন এক নূতন জগতের আহ্বান শুনিল। তাহার সমস্ত মন আনন্দে ও ভরসায় সজীব হইয়া উঠিল। বীণাকে দেশ বিদেশের নারী প্রগতির কাহিনী শুনাইতে রামহরিবাবু সুকুমারকে বলিয়াছিলেন। সুকুমার প্রত্যহ নিয়মিত আসিত এবং তাহার সমিতির উদ্দেশ্য, নারী পুরুষের অধিকার প্রভৃতি জটিল বিষয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনা করিয়া বীণার অন্তর্লক্ষ্মীকে জাগাইবার চেষ্টা করিত। বীণা কতক বুঝিত, কতক বুঝিত না। যে কথা বুঝিত না তাহাও তাহার ভালো লাগিত। সুকুমারের কথা শোনা নেশার মতো ক্রমে ক্রমে তাহাকে পাইয়া বসিল। সেদিন কি কারণে সুকুমারের আসিতে বিলম্ব হইয়া গিয়াছিল, বীণার কিছু ভালো লাগিতেছিল না। এমন সময় সুকুমার আসিয়া উপস্থিত হইল। বীণা জিজ্ঞাসা করিল, আজ এত দেরি হলো কেন? কথার সুরে অভিমান প্রচ্ছন্ন ছিল। সুকুমার বুঝিল। বীণার চিবুক ধরিয়া কহিল, আমি না আসলে কষ্ট হয় তোমার বীণা? বীণা মুখ না তুলিয়াই বলিল, হ্যাঁ। সুকুমার মৃদু হাসিল। তাহার পরে বীণার দুই কাঁধের ওপর হাত রাখিয়া কহিল, আর আমি দেরি করে আসব না বীণা, কিন্তু তোমাকে আমার একটা কথা রাখতে হবে, বলো রাখবে? বীণা কহিল, রাখব। কি কথা? সুকুমার কহিল, আমাকে তুমি বলে ডাকতে হবে, আপনি বলতে পারবে না। বীণা সংকুচিত হইয়া কহিল, সে আমি পারব না, আমার লজ্জা করবে। কিন্তু বীণার লজ্জা বেশিক্ষণ রহিল না। সুকুমার সেই দিনই বীণাকে তুমি বলাইয়া ছাড়িল। সেদিন বীণার মনে হইল সুকুমার বড় আপনার হইয়া গিয়াছে। পড়ার ঘরে বসিয়া সুকুমারের মূর্তি মনে মনে চিন্তা করিয়া ক্রমাগতই বীণা তাহাকে তুমি বলিয়া ডাকিতে লাগিল। ভাবিতে ভাবিতে কখন বীণা ঘুমাইয়া পড়িল। স্বপ্নে দেখিল সুকুমার তাহার হাত ধরিয়া এক নূতন দেশে লইয়া চলিয়াছে। ক্রমে সুকুমারের ছুটি ফুরাইল। বিদায় লইতে আসিয়া দেখিল বীণা কাঁদিতেছে। কাঁদছ কেন বীণা? সুকুমার জিজ্ঞাসা করিল। তুমি চলে যাচ্ছ যে? বীণা অতি মৃদু স্বরে কহিল, সামনের ছুটিতে আবার আসবো বীণা, তুমি কেঁদো না, বলিয়া সুকুমার রুমাল বাহির করিয়া বীণার চোখের জল মুছাইয়া দিল। বীণা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সুকুমারের ডান হাতখানি দুই হাতে মুঠা করিয়া ধরিয়া কহিল, আমাকে ঘৃণা করবে না বলো? সুকুমার আশ্চর্য হইয়া বলিল, ঘৃণা কেন তোমাকে করব বীণা? কি করেছ তুমি? বীণা কিছুক্ষণ নীরব থাকিয়া মুখ নিচু করিয়াই কহিল, আমি যে টেরা, আমাকে, বলিয়াই বীণা আবার কাঁদিয়া ফেলিল। সুকুমারের ওষ্ঠপ্রান্তে কৌতুকের মৃদুহাস্য খেলিয়া গেল। পর মুহূর্তে বীণার চিবুক ধরিয়া তুলিয়া সে কহিল, তুমি টেরা বলেই তো আরো বেশি করে তোমায় ভালো লাগে বীণা। কথা শুনিয়া বীণার মুখে হাসি দেখা দিল। সে উঠিয়া সুকুমারকে প্রণাম করিল। যাইবার সময় গৃহিণী সুকুমারকে একটি পাত্র দেখিতে বিশেষ করিয়া বলিয়া দিলেন। রামহরিবাবু সুকুমারের সম্মুখে কহিলেন, তুমি ব্যস্ত হইও না,
সুকুমার যখন কথা দিয়েছে তখন কাজ করবেই, ওরা অসাধ্য সাধন করতে পারে। সুকুমার চলিয়া যাইবার পর হইতেই বীণা যেন একটা স্বতন্ত্র মানুষে রূপান্তরিত হইয়া গেল। পূর্বে মায়ের ভৎসনা শুনিয়া পিতার কাছে মাঝে মাঝে সে নালিশ করিত। আজকাল গালাগালি শুনিলে পড়ার ঘরে গিয়া দ্বার বন্ধ করে। জবাব না পাইলে গৃহিণীর বকুনি ভালো জমিত না। ক্রমাগত বকিতে না পারিলে উত্তেজনায় তাহার মাথা ধরিত। কাজেই একদিন বীণার অকারণ ঔদাসীন্যে বিরক্ত হইয়া তিনি রামহরিবাবুকে বলিলেন, ওগো শুনছ, মেয়ের যে আরেকটা গুণ বাড়ল, ছিল ট্যারা, হলো বোবা, গালাগাল দিলেও কথা বলে না আর। রামহরিবাবু বীণারে আকস্মিক পরিবর্তন লক্ষ্য করিয়াছিলেন, হেতুও প্রায় অনুমান করিয়াছিলেন। সেই সঙ্গে কয়েকদিন হইতে কন্যার একটি চমৎকার দাম্পত্য জীবনের চিত্র তাহার মনে উজ্জ্বল হইয়া উঠিতেছিল। তিনি গৃহিণীর অভিযোগের উত্তরে মৃদু হাসিয়া কহিলেন, মেয়ে বড় হয়েছে, এখন আর রূপের খোঁটা দিও না। তোমার অদৃষ্টে ভালো জামাই আছে, বলে দিচ্ছি। গৃহিণীর হঠাৎ রামহরিবাবুর কথা কয়টি কেন যেন অত্যন্ত ভালো লাগিল। বলিলেন, তোমার মুখে ফুলচন্দন পড়ুক। রামহরিবাবু আশ্চর্য হইলেন। গত 3 বৎসর মধ্যে গৃহিণীর মুখে এমন মধুর কথা তিনি শোনেন নাই। নিবন্ত কলিকাটি হুঁকার মাথায় বসাইয়া তিনি প্রাণপণে ক্রমাগত টানিতে লাগিলেন। সুকুমার নিজের নাম ও ঠিকানা লেখা কয়েকখানা খাম রাখিয়া গিয়াছিল। আদেশ ছিল বীণা যেন সপ্তাহে 2খানি করিয়া চিঠি লেখে। কয়েকদিন তুচ্ছ খুঁটিনাটি লইয়া কোনো মতে দিন কাটাইয়া সেদিন বীণা সুকুমারকে চিঠি লিখিতে বসিল। ঘরের দরজা বন্ধ করিয়া সমস্ত প্রাতঃকাল ধরিয়া বীণা চিঠি লিখিল এবং চিঠিখানার ডাকে পাঠাইয়া বীণার মন অনেকটা লঘু হইয়া গেল। টেবিলের উপরে বড় আয়না রাখিয়া সুকুমার মুখে স্নো মাখিতেছিল। তাহার চৌকিতে বসিয়া তাহাদের সমিতির ভাইস প্রেসিডেন্ট নৃপেন দত্ত একখানি বৃহদাকার ডিকশনারি বাজাইয়া গজল গাইতেছিলেন। এমন সময় দারোয়ান ডাকের চিঠি আনিয়া উপস্থিত করিল। নৃপেন চিঠির উপরে চোখ বুলাইয়া কহিল, এ কি হে সুকুমার, তোমারই হাতের লেখা ঠিকানা দেখছি যে। কাহার চিঠি সুকুমার বুঝিল। তাড়াতাড়ি স্নোর শিশিটা টেবিলে নামাইয়া রাখিয়া হাত বাড়াইল। নৃপেন চিঠিখানা মুঠা করিয়া ধরিয়া কহিল, কার চিঠি আগে বলো। সুকুমার কহিল, দাও আগে পড়ে নি, তারপর দেখাবো। বলা বাহুল্য, চিঠিখানি বীণার, সুদীর্ঘ পত্র। সুকুমার একবার চিঠিখানা তাড়াতাড়ি শেষ করিয়া মুখে স্নো মাখিতে মাখিতে বলিল, তুমি একবার ভালো করে জোরে পড়ো নৃপেন, আমি শুনছি। নৃপেন পড়িল। বীণা লিখিয়াছে, তুমি চলিয়া গিয়াছ, আমার কিছু ভালো লাগিতেছে না, লেখাপড়া করিতে ইচ্ছা করে না, তুমি রাগ করিবে বলিয়া জোর করিয়া পড়িতে বসি। যে পথ দিয়া তুমি আসিতে সেই পথের দিকে জানলা দিয়া চাহিয়া থাকি। তুমি শীঘ্র আসিবে, না আসিলে লেখাপড়া সমস্ত ভুলিয়া যাইব, ইত্যাদি। এই কথা কয়টি ঘুরাইয়া ফিরাইয়া বীণা 5 পাতা চিঠি লিখিয়াছে। নৃপেন চিঠি পড়িয়া কহিল, খুব গেথেছ, যা হোক, কেই নি। সুকুমার তোয়ালে দিয়া মুখ ঘষিতে ঘষিতে কহিল, সে খবর এখন শুনো না, চিঠিটা দাও দেখি, চটপট একটা জবাব লিখে দি। শেষটা কি হয় একবার জানিও ভাই, বলিয়া চিঠি রাখিয়া নৃপেন সুকুমারের পিঠ চাপড়াইয়া বাহির হইয়া গেল। সুকুমারের চিঠি পাঠাইবার পর হইতে কেবলই বীণার মনে হইয়াছে যাহা লিখিবার ছিল তাহা লেখা হয় নাই। নিজের এই ত্রুটিতে ক্রমাগতই সে লজ্জিত হইতেছিল। ভাবিতেছিল সুকুমার হয়তো রাগ করিবে এবং চিঠির জবাবই দিবে না। কিন্তু যথারীতি জবাব আসিল। ঘরের দ্বার বন্ধ করিয়া বারবার বীণা চিঠিখানা পড়িল। উৎসবের বাঁশির সুরের মতো
চিঠির কথাগুলি তাহার কানের মধ্যে সমস্ত দিন ঝংকার দিতে লাগিল। চিঠিতে অনেক কথাই ছিল। প্রতিদিন সন্ধ্যাকালে সুকুমারের মন উদাস হইয়া যায়। পড়িতে বসিলে একজনের স্নিগ্ধ আখি বহির পাথায় ভাসিয়া ওঠে। তাহারই হাতের সেলাই রুমালখানা বুক পকেটে নীরব গুঞ্জরণে গান গাহিতে থাকে। সুকুমারের এই প্রকার মারাত্মক অবস্থার বর্ণনায় চিঠিখানার আদ্য প্রান্ত পূর্ণ ছিল। শেষের দিকে গুটি কয়েক উপদেশও ছিল। সন্ধ্যায় চিঠিখানা বাক্সে তুলিয়া রাখিবার পূর্বে তাহার উপরে মাথা রাখিয়া বিনা আপন মনে বলিল, আশীর্বাদ করো, আমি যেন তোমার উপযুক্ত হতে পারি। রামহরি বাবুর সেদিনকার কথা গৃহিণীর মনে ছিল। এ পর্যন্ত কন্যার বিবাহ সম্বন্ধে কোনো আলোচনা তিনি করেন নাই। কাজেই স্বামীর তাম্রকূট সেবন ও কন্যার সঙ্গীত চর্চা এক প্রকার অব্যাহতই চলিতেছিল। কিন্তু সহসা সেদিন তিনি আবার সেই প্রসঙ্গ উপস্থিত করিলেন। সুকুমারের বীণার নিকট চিঠি লেখা রামহরিবাবু তাহা জানিতেন। কহিলেন, সুকুমার ঠিক করবে বলে গেছে, দেখো তো। গৃহিণী অবিশ্বাসের সুরে কহিলেন, হ্যাঁ, তার আবার সে কথা মনে আছে। বড় মানুষের ছেলে গরিবের কথা ভাবতে দায় পড়েছে তার। বিনা দরজার আড়ালে দাঁড়াইয়াছিল। মায়ের কথা শুনিয়া মৃদু হাসিল। রামহরিবাবু চশমা জোড়া মুছিতে মুছিতে কহিলেন, দেখো তো আর মাসখানেক, সে তো সামনে ছুটিতেই আসছে, বোঝাপড়া তার সঙ্গেই করো। বলিয়াই পরম নিশ্চিন্ত মনে পুনরায় তামাক টানিতে আরম্ভ করিলেন। সুকুমার পাত্র স্থির করিয়া দিবে এ সম্বন্ধে গৃহিণীর সন্দেহ মাত্র ছিল না। সে শীঘ্রই আসিতেছে শুনিয়া তিনি খুশি হইয়া চলিয়া গেলেন। বড়দিনের ছুটিতে সুকুমারের আসিবার কথা। পেটেন্ট ঔষধের বিজ্ঞাপন সম্বলিত একখানি পকেট পঞ্জিকা জোগাড় করিয়া বিনা প্রত্যহ বড়দিনের তারিখ দেখিত। দিনগুলি অতি মন্থর গতিতে কাটিতেছিল। ক্রমে বড়দিন আসিল, সেই সঙ্গে সুকুমার আসিল। সন্ধ্যায় সুকুমারের সহিত বিনার সাক্ষাৎ হইল। সুকুমারের বুকে মুখ রাখিয়া বিনা কহিল, তুমি বাবাকে বলো আমি কলকাতায় পড়ব, তোমাকে না দেখে থাকতে পারবো না। সুকুমার কহিল, তোমার বাবার যদি মত না হয়? বিনা মুখ তুলিয়া কহিল, আমাকে জোর করে নিয়ে যেও। সুকুমার মুখ ফিরাইয়া হাসিয়া কহিল, আচ্ছা, আগে স্কুল ঠিক করি, তারপর জিজ্ঞেস করব। গৃহিণী প্রত্যহই সংকল্প করেন বিনার পাত্রের কথা সুকুমারকে জিজ্ঞাসা করিবেন, কিন্তু অবকাশ হয় না। বিশেষ রামহরিবাবু পত্নীকে বলিয়াছিলেন, সুকুমার নিজে বিনার বিবাহের প্রসঙ্গ না তুলিলে তিনি যেন সুকুমারকে কিছু জিজ্ঞাসা না করেন। দিন কয়েক গৃহিণী স্বামীর আদেশ অতি কষ্টে পালন করিয়াছিলেন। কিন্তু কলকাতা যাত্রার পূর্বদিন যখন সুকুমার তাহার নিকট বিদায় লইতে গেল, গৃহিণীর আর ধৈর্য রহিল না। সুকুমার কবে ফিরিবে সে কথা জিজ্ঞাসা করিয়াই তিনি বিনার বিবাহের প্রসঙ্গ পাড়িলেন। সুকুমার কহিল, তার এত তাড়াতাড়ি কিসের মাসিমা, লেখাপড়া শিখুক। গৃহিণী কহিলেন, তাড়াতাড়ি কিসের বলিস নে বাছা, আমার বিয়ে হয়েছিল 8 বছরে। এ কথা সুকুমার পূর্বেও শুনিয়াছে, জানিত গৃহিণীর নিজের বিবাহের কাহিনী অন্তত ঘণ্টা খানেকের পূর্বে শেষ হইবে না। তাড়াতাড়ি বাধা দিয়া সুকুমার কহিল, পাত্র একরকম দেখেই রেখেছি মাসিমা, ব্যস্ত হবেন না, সামনের পরীক্ষাটা হয়ে গেলেই ঠিক করব। বলিয়া সে আঙিনায় আসিয়া উপস্থিত হইল। গৃহিণী ঘরের মধ্যে হইতেই কহিলেন, পাশপাশে কাজ নেই বাবা, যেমন তেমন একটা দেখে শুনে। সুকুমার যাইতে যাইতে জবাব দিল, বিনাকে যদি ফেলে দিতেই হয় মাসিমা, তবে না হয় আমাকেই দেবেন। বলিয়াই সে বাহির হইয়া গেল। কথা কয়টি সুকুমার খেয়ালের মুখেই কহিয়া গেল এবং কি কহিল পথে যাইতে তাহা চিন্তাও করিল না। অথচ এই কথায় রামহরিবাবুর ক্ষুদ্র গৃহস্থালী তুমুল আন্দোলিত হইয়া উঠিল।
গৃহিণী ব্যঞ্জনের কড়াইটা ধূপ করিয়া নামাইয়া খুন্তি হাতে করিয়াই রামহরিবাবুর নিকট উপস্থিত হইয়া কহিলেন, হ্যাগা, সুকুমার যেন কি বলে গেল? রামহরিবাবু সহসা উত্তর দিতে পারিলেন না। গলাটা অত্যন্ত ধরিয়া আসিয়াছিল। বার দুই কাশিয়া কহিলেন, শুনতে তো পেলে, আমি আর। গৃহিণী খুন্তিখানা রামহরিবাবুর গালে ঠেকাইয়া আদর করিয়া কহিলেন, বলোই না শুনি, আমার যে গা কেমন কেমন করছে। রামহরিবাবু বলিলেন, বললে যে মেয়ে ফেলে দিতে হলে তাকেই দিতে। এখন যাও, জল আনো, মুখটা তো এঁটো করে দিয়েছ। গৃহিণী হাসিতে হাসিতে চলিয়া গেলেন। বিনা সুকুমারের কথা শুনিয়া আশ্চর্য হয় নাই। বিধাতার চোখে সে যে সুকুমারেরই স্ত্রী, এ কথা সুকুমারের মুখেই সে সহস্রবার শুনিয়াছে। কিন্তু সকলের সম্মুখে সুকুমার এই কথা কহিয়া গেল দেখিয়া তাহারা লজ্জার পরিসীমা রহিল না। সে রাত্রে আর সে কাহারও সম্মুখে বাহির হইল না, খাইতে ডাকিলেও উঠিল না। রামহরিবাবু কহিলেন, থাক, ডেকো না, লজ্জা পেয়েছে। সেদিন রাত্রে মৃদু গুঞ্জনে স্বামী স্ত্রীর পরামর্শ চলিল এবং দিন দুই পর একদিন পাঁজি দেখিয়া রামহরিবাবু সুকুমারের বাড়িতে গিয়া উপস্থিত হইলেন। নানা কথার পর সুকুমারের বিবাহের কথা পাড়িতেই তাহার পিতা ব্রজদুলালবাবু কহিলেন, ছেলের বিয়েতে আমার কোনো হাত নেই, ছেলের মত হলেই হলো, জানেন তো আজকালকার ছেলে। কথা শুনিয়া রামহরিবাবু আশ্বস্ত হইলেন এবং অনেক বিনীত অনুরোধ সহকারে সুকুমারের পিতাকে কন্যা দেখিবার নিমন্ত্রণ করিয়া আসিলেন। ব্রজদুলালবাবু মুখে বলিলেন না। রামহরিবাবু চলিয়া গেলে অন্তঃপুরে যাইয়া সুকুমারের মাতাকে সমস্ত কহিতেই তিনি দুই চক্ষু কপালে তুলিয়া কহিলেন, ওমা, সে কি কথা, রামহরি মাস্টারের মেয়ের সঙ্গে? তাহার আর কথা জোগাইল না। ব্রজদুলালবাবুর সাংসারিক অভিজ্ঞতা অত্যন্ত প্রখর ছিল। রামহরিবাবুর পরিবারের সহিত সুকুমারের হৃদ্যতা ছিল, একথা তিনি জানিতেন। সুকুমারের মাতাকেও তাহা জানাইয়া দিলেন। সুকুমারের মাতা সকল কথাগুলি শুনিয়া পাত্রে দেখিতে আপত্তি করিতে পারিলেন না, কিন্তু সমস্ত দিন মুখ ভার করিয়া রহিলেন। বিনা নিবিষ্ট হইয়া সুকুমারকে একখানি পত্র লিখিতেছিল। মাতা আসিয়া কহিলেন, লেখাপড়া থাক না, আজ সাবান মেখে স্নান করে নে, তোকে দেখতে আসবে। কিছুদিন হইতে বিনা নির্ভয়ে মায়ের সহিত কথা বলিত। চিঠির কাগজখানি উল্টাইয়া রাখিয়া কহিল, আমাকে কি কেউ কোনোদিন দেখেনি মা, যে নতুন করে দেখতে আসবে? কথার ঝোঁকটা কাহার উপর গিয়া পড়িল, গৃহিণী তাহা বুঝিলেন। বিনাকে হাত ধরিয়া টানিয়া তুলিয়া কহিলেন, নে মা, আজই একটা দিন ছাড়া আর তোকে বলবো না, ওঠ, বাপেরও তো পছন্দ চাই। বিনা গড়গড় করিতে করিতে উঠিয়া গেল। বাহিরের ঘরে ব্রজদুলাল বাবু সুকুমারের মাতুলের সঙ্গে বসিয়া তামাক টানিতেছিলেন। বিনা ধীরে ধীরে আসিয়া উভয়কে প্রণাম করিল। ইতিপূর্বে কাহারও সম্মুখে আসিতে এত ভয় তাহার কোনোদিন হয় নাই। কেবলই মনে হইতেছিল, যদি পছন্দ না হয়। এতদিন পরে আবার টেরা চোখটার সম্বন্ধে সে অত্যন্ত সচেতন হইয়া পড়িল। সুকুমারের পিতা তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার দিকে চাহিয়াছিলেন, তাহাও সে দেখিয়াছিল। ডান চোখের তারাটিকে ঠিক চোখের মাঝখানে আনিবার জন্য সে ক্রমাগত চেষ্টা করিতেছিল এবং এই অসম্ভব প্রয়াসে তাহার সমস্ত মুখ আরক্ত হইয়া উঠিয়াছিল। ব্রজদুলালবাবু বিনার অবস্থা বুঝিলেন। কিছু না জিজ্ঞাসা করিয়া একটা মৃদু আশীর্বচনের সঙ্গে তিনি তাহাকে বিদায় দিলেন। বিনা চলিয়া গেল। রামহরি বাবুর সহিত সুকুমারের মাতুলের যে কথাবার্তা হইল, তাহাতে তিনি বুঝিলেন যে তাহারা মেয়ে দেখানোর নিয়ম রক্ষা করিতে আসিয়াছেন মাত্র। বিবাহ বিষয়ে ছেলের মতই চরম এবং তাহাকে শীঘ্রই লেখা হইবে। ঘরের পেছনে বিনা দাঁড়াইয়া শুনিল।
এবং এই কথায় তাহার বুকের দুর্ভাবনার বোঝা নামিয়া গেল। সেদিন দুপুর রাত্রি পর্যন্ত লিখিয়া বিনা অসমাপ্ত চিঠিখানা শেষ করিল। সুকুমারের পিতা আসিয়া যে তাহাকে দেখিয়া গিয়াছেন সে কথার উল্লেখ করিতেও ভুলিল না। সেদিন সুকুমারের অবকাশ আদৌ ছিল না। সন্ধ্যায় তাহাদের সমিতিতে বক্তৃতা দিবার কথা ছিল। সুকুমার তাহাই লিখিতেছিল এবং নৃপেন দত্ত স্টোভ ধরাইতেছিল। এই সময় ডাকের চিঠি আসিল। বিনার চিঠিখানা খুলিয়া সুকুমার পড়িতে বসিল। সমস্তই পুরাতন কথা। সেই ভালো না লাগা, দিবারাত্রি অস্বস্তিবোধ, প্রতি সন্ধ্যায় চোখের জল ফেলা। সুকুমার পাতাগুলি একবার উল্টাইয়া গেল। চিঠির শেষের দিকে একটা কথা ছিল। পড়িয়া সে একটু আশ্চর্য হইল। বিনা লিখিয়াছে, শ্বশুর আমাকে দেখিয়া গিয়াছেন। সেই সঙ্গে আর এক ছত্রে লেখা আছে, বলিয়াছেন তোমার মতেই তাহাদের মত। চিঠিখানা ফেলিয়া রাখিয়া দ্বিতীয় পত্র পড়িতেই সুকুমারের মাথা খারাপ হইবার উপক্রম হইল। চিঠিখানা তাহার মায়ের। সেই চিঠিতে রামহরিবাবুর সহিত তাহার পিতার সাক্ষাতের কথা এবং রামহরিবাবুর অনুরোধে তাহার কন্যাকে দেখার বিশদ বিবরণ লেখা ছিল। তৃতীয় পত্র রামহরিবাবুর। তিনি লিখিয়াছেন যে সুকুমারের কথাতে ভরসা পাইয়া তিনি ব্রজদুলাল বাবুকে কন্যা দেখাইয়াছেন। যে মাসে তাহার পড়াশোনার বিঘ্ন না হয় সেই মাসে শুভকর্ম সম্পন্ন করিবার ইচ্ছা। সুকুমারের পত্র পাইলেই ইত্যাদি। এই পর্যন্ত পড়িয়াই সুকুমার তারস্বরে চিৎকার করিয়া উঠিল, ননসেন্স! নৃপেন দত্তের হাত হইতে ডিমের প্লেট পড়িয়া গেল। সে কহিয়া উঠিল, ব্যাপার কি হে সুকুমার? কতগুলি ইংরেজি ভাষায় গালাগালি বকিতে বকিতে সুকুমার চিঠি তিনখানা মুঠা করিয়া নৃপেন দত্তের দিকে ছুড়িয়া দিল। নৃপেন ধীরভাবে চিঠিগুলি পড়িয়া কহিল, এত দূর এগিয়েছ যখন? সুকুমার রুখিয়া উঠিয়া কহিল, কি বলছো, বিয়ে করব? নৃপেন মুচকিয়া হাসিয়া কহিল, অগত্যা, তা নইলে গায়ে কাদা মাখলে কেন বলো? সুকুমার রুক্ষ স্বরে কহিল, দোষ কার? ফড়িং আগুনের ঝাঁপ দিয়ে পাকনা পুড়িয়েছে, দোষ কি আগুনের? বেশ বলছ, তুমি আমার হয়ে মাকে চিঠি লিখে দাও, আমি বলে যাচ্ছি। নৃপেন দত্ত কহিল, ওসব করো না সুকুমার, তার চেয়ে অশ্বত্থামা হত ইতি করে একটা চিঠি লিখে পশ্চিমে বেরিয়ে পড়ো, আস্তে আস্তে বেচারি সব ভুলে যাবে। সুকুমার কহিল, তুমি জানো না তাকে, হয়তো বাপের সঙ্গে এসেই পড়বে, সে এক কেলেঙ্কারি, মুখ দেখাতে পারবো না। তার চেয়ে যা বলছি তাই করো, ছেঁড়া ন্যাকড়ার আগুন নিভিয়ে দাও, আজকে মিটিংটাই মাটি হলো দেখছি। বলিয়া সুকুমার চিঠির কাগজ বাহির করিল। নৃপেন নিজ নামে সুকুমারের পরামর্শ মতো সুকুমারের মায়ের কাছে পত্র লিখিল। বর্তমানে বিবাহের বিরুদ্ধে নানা রূপ যুক্তি। শেষে রামহরিবাবুর কন্যাকে বিবাহ করিতে আপত্তির বিচিত্র কারণ দেখাইয়া সে চিঠি শেষ করিল। মেয়েটি যে অত্যন্ত টেরা এ কথাটিও নৃপেনের ইচ্ছার বিরুদ্ধে সুকুমার লিখাইয়া দিল। চিঠিখানা নিজ হাতে ডাকে পাঠাইয়া সুকুমার মুক্তির নিঃশ্বাস ফেলিয়া কহিল, বাঁচলাম হে, বড়ই ঘোরালো হয়ে উঠেছিল। নৃপেন দত্তের চিঠি পড়িয়া সুকুমারের মাতা ব্রজদুলাল বাবুকে সগর্বে কহিলেন, দেখলে তো, তেমন ছেলেই গর্বে ধরিনি, দাও পাঠিয়ে মাস্টারের বাড়ি। ব্রজদুলাল বাধা দিয়া কহিলেন, ছি, তার চেয়ে লোক দিয়ে বলে পাঠাও, এখন বিয়েতে ছেলের মত নেই। সুকুমারের মাতা কহিলেন, মাস্টারের মেয়ে ছেলেকে তাহলে গুণ করবে। বলিয়াই তিনি চলে গেলেন এবং নৃপেন দত্তের চিঠিখানা ক্ষান্ত দাসীর হাতে প্রাতঃকালেই যথাস্থানে রওনা হইয়া গেল। বিনা সুকুমারের জন্য একটা বালিশের ওয়ার সেলাই করিয়া তাহাতে একজোড়া গোলাপ ফুল তুলিতেছিল। এমন সময় মায়ের ক্রন্দনধ্বনি শুনিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। দেখিল তাহার মাতা মাটিতে মাথা খুঁড়িতেছেন আর চিৎকার করিতেছেন, ওরে আমার পোড়া কপাল। দাওয়ায় শুষ্ক মুখে রামহরি বাবু একটি খুঁটি ধরিয়া বসিয়া আছেন
আর খান্তদাসী একখানা চিঠি হাতে করিয়া হতভম্ব হইয়া দাঁড়াইয়া আছে। সুকুমারের অমঙ্গল আশঙ্কা করিয়া বিনা ছুটি আসিয়া মাতাকে জড়াইয়া ধরিয়া শঙ্কাবিহ্বল সুরে কহিল, কি মা? গৃহিণী বিনাকে দূর করিয়া ঠেলিয়া দিয়া কহিলেন, দূর হ কালামুখী, দূর হ, মুখ দেখাসনি আর, দেখগে যা চিঠিতে কি লিখেছে। বিনা খান্তদাসীর হাত হইতে চিঠিখানা লইয়া চলিয়া গেল। বেলা তখন দুপুর গড়াইয়া গিয়াছে। তখনও বিনা কাঠের পুতুলের মতো নৃপেন দত্তের চিঠিখানা হাতে করিয়া বসিয়াছিল। তাহার যে কি হইয়াছে তাহা সে ভাবিতেও পারিতেছিল না। গত কয়েক মাসের বড় ছোট সকল ঘটনা, সুকুমারের প্রত্যেকটা কথা মনের মধ্যে আবর্তিত হইয়া উঠিতেছিল। সকল কথার মধ্যে একটি কথাই বিশেষ করিয়া মনে পড়িতেছিল। সুকুমার বলিয়াছিল, তেরা বলেই তো তোমাকে আরো বেশি ভালো লাগে। সুকুমার আজ লিখিয়াছে সে টেরা। ভাবিতে ভাবিতে দেয়ালে টাঙানো সুকুমারের ছবিখানার দিকে তাহার চোখ পড়িল। ভাবিল, সুকুমারের সম্মুখের উঁচু দাঁত দুটি তো তাহার মুখে কোনো দিন কুষ্টি লাগে নাই। কেবলই মনে হইয়াছে দাঁত দুটি উঁচু না হইলে যেন মোটেই মানাইত না। কিন্তু তাহার টেরা চোখটি সুকুমারের চোখে বিশ্রী লাগিল কি করিয়া। নাও, হয়েছে, খুব ঢলিয়েছ, এখন দুটো গিলে নাও বলিয়া গৃহিণী ঘরে ঢুকিলেন। ঘরে ঢুকিয়া বিনার মুখের দিকে চাহিয়া গৃহিণী স্তব্ধ হইয়া দাঁড়াইলেন। তাহার পর কন্যার গলা জড়াইয়া ধরিয়া কাঁদিয়া ফেলিলেন। বিনা মায়ের বুকের মধ্যে মুখ লুকাইয়া পড়িয়া রহিল। সন্ধ্যাকালে রামহরিবাবু ফিরিয়া অতি শুষ্ক স্বরে বিনাকে ডাকিলেন। সে সাড়া দিল না। খাইবার জন্য গৃহিণী ডাকিলেন। মাথা ধরার অছিলায় সে বিছানায় পড়িয়া রহিল। রামহরিবাবু শুধু কহিলেন, ওকে আর আজ ডেকো না। রাত্রি দ্বিপ্রহর পর্যন্ত জাগিয়া বিনা সুকুমারের চিঠিগুলি পড়িল। তারপর সুকুমারের ছবিখানার দিকে চিঠিগুলো আগাইয়া ধরিয়া কহিল, এসব তাহলে মিছে কথা? আমি শুধু টেরা? টেরা টেরা কথাটি মনে করিতেই মাথার মধ্যে তাহার কেমন ওলট পালট হইয়া গেল। মনে হইল চোখটার সঙ্গে যেন সমস্ত দেহের কোনো সম্পর্ক নাই। ভাবিতে ভাবিতে টেবিলের উপর হইতে কখন বিনা পেন্সিল কাটা ছুরিখানা তুলিয়া লইল। আর্তনাদ শুনিয়া রামহরিবাবু ও তাহার পশ্চাৎ গৃহিণী ছুটিয়া আসিয়া দেখিলেন বিনার সমস্ত মুখখানা ভাসাইয়া রক্তের স্রোত বহিতেছে, আর ছুরিখানা ডান চোখের মধ্যে আমূল বিদ্ধ হইয়া আছে। সংবাদটি যথারীতি সুকুমারের নিকট গিয়া পৌঁছিল, তবে অন্য ধরনে। তাহার মাতা লিখিয়াছেন, ছুরির খোঁচা লাগিয়া রামহরি মাস্টারের মেয়ের ডান চোখটা একেবারে কানা হইয়া গিয়াছে। সুকুমার দাড়ি কামানো বন্ধ রাখিয়া সংবাদপত্র পাঠেরত নৃপন দত্তের দিকে চিঠিখানা ফেলিয়া দিয়া কহিল, দেখলি নৃপেন, ভাগ্যিস। কেমন লাগলো আজকের গল্প? গল্পের শুরুতে যে কথাগুলো বলছিলাম, সত্যি কি আমাদের সমাজের পরিবর্তন হয়েছে? আজও কি আমরা কোনো মেয়ের শারীরিক খুদকে বড় করে দেখি না? শুধু গুণটাকেই যদি প্রাধান্য দিতাম তাহলে হয়তো আজও এই ধরনের ঘটনা সমাজে ঘটতো না। আর সুকুমার বাবুর মতন লোকদের সত্যি ধিক্কার জানাতে হয়। আপনাদের কেমন লাগলো গল্প আমাকে লিখে জানাবেন। যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন। আবারও একটা অন্য গল্প নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে।